বইমেলার কেন্দ্রবিন্দু হচ্ছে বই, যা যুগ যুগ ধরে জ্ঞান বিতরণের দায়িত্ব নিয়ে এসেছে। বইমেলা হলো সাহিত্যপ্রেমীদের মিলন মেলা, যেখানে কবি, লেখক, প্রকাশক, বিক্রেতা, দর্শক, পাঠক সকলেই উপস্থিত হয়। বইমেলা হলো বাঙালির মিলন মেলা। নমস্কার দর্শক বন্ধুরা, একিবি টিভির সাহিত্য বাসর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারে একিবি টিভির এই সাহিত্য বাসর অনুষ্ঠানে আমাদের সাথে থাকে রাজ্যের এবং বহির্রাজ্যের কবি, লেখক, ঔপন্যাসিক, গল্পকার, প্রকাশকরা। আজকেও আমাদের এই সাহিত্য বাসর অনুষ্ঠানে রয়েছেন স্রোত প্রকাশনার কর্ণধার গোবিন্দধর দাদা। দাদা, আপনাকে একিবি টিভির স্টুডিওতে আপনাকে স্বাগত। নমস্কার। আমার আজকে স্রোত প্রকাশনার কর্ণধার গোবিন্দধর দাদাকে আমরা পেয়েছি আমাদের সাহিত্য বাসর অনুষ্ঠানে। দাদার ভাবনাগুলো আমরা শেয়ার করব, দর্শক এবং আমরা নিজেরাও আমরা জানব, উপলব্ধি করব। দাদা, আপনার সঙ্গে কিছু কথা আমরা বলবো, কিছু কথা জানতে চাইব। স্রোত প্রকাশনা কিন্তু রাজ্য এবং বহির্রাজ্যে উভয় জায়গায় সমান সমাদৃত। কত বছর হলো? দেখতে দেখতে আমরা প্রায় 33 বছর থেকে স্রোত প্রকাশনা করছি। আমাদের রাজ্যের একটা প্রত্যন্ত গ্রাম রাতাছড়া, সেই গ্রাম থেকে আমরা 1995 সাল থেকে লিটল ম্যাগাজিন দিয়ে শুরু করেছিলাম। তারপর 2001 সাল থেকে মূলত আমরা প্রকাশনার জগতে এলাম। এই শুরু, তারপর তো চলছেই। বই প্রকাশ করি, আসলে শুধু প্রকাশ করার জন্য নয়, বই আমাদের মনন ও মেধা চর্চার বিকাশের একটি উল্লেখযোগ্য জায়গা দখল করে আছে। সেই জন্যই আমরা আমাদের বই প্রকাশ করি। রাজ্যের, বহিরাজ্যের, বাংলা সাহিত্যের যেখানেই উল্লেখযোগ্য লেখকরা আছেন তাদের বই, পাশাপাশি যারা নতুন চর্চা করছেন তাদের বইও আমরা প্রকাশ করি, মেলায় রাখি। এই তো চলছে 33 বছর। 33 বছর খুব একটা কম সময় নয়, 2 দশকেরও বেশি বোধহয়, না? হ্যাঁ, সে তো নিশ্চয়ই অনেকটা সময় একটু একটু করে পেরিয়ে এসছে স্রোত প্রকাশনা। আমরা সকলেই জানি এই স্রোত প্রকাশনার সঙ্গে আমরা সকলেই জড়িত। একটা জিনিস ভালো লাগে, দাদা শুধু প্রকাশনার কাজ নেই, যেমন বিশিষ্ট কবি, সাহিত্যিক সঙ্গে কিন্তু ভীষণ ভালো রকমের একজন সংগঠকও বটে। উনি স্রোত প্রকাশনার কর্ণধার। এবার কটা বই আপনার এখান থেকে প্রকাশিত হলো? সারা বছরই আসলে স্রোত প্রকাশনা আমরা বই প্রকাশ করি। তবুও বইমেলাকে কেন্দ্র করে নিশ্চয়ই আলাদা একটা উন্মাদনা। এই বইমেলাকে কেন্দ্র করে এবছর আমরা প্রায় 25টি বই প্রকাশ করব। আগামী 10 জানুয়ারি আগরতলা প্রেস ক্লাবে আমাদের বই প্রকাশ অনুষ্ঠান। সেখানে যেমন উপন্যাস আছে, গল্প আছে, কবিতা আছে, পাশাপাশি প্রবন্ধ এবং গবেষণাধর্মী সব মিলে প্রায় 25টা বই আমরা এই বছর এই মেলাকে কেন্দ্র করে প্রকাশ করব। আপনি যেটা বললেন যে আমরা শুধু বই মেলা নয়, সবসময় আমরা বই প্রকাশ করে থাকি। আমাদের প্রায়ই আমাদের অনেক, তার মানে অনেক বই প্রকাশ হয়ে থাকে, মানে বছরভর, তাই না? সারা বছরই করি। তার মানে এমন প্রকাশনা সংস্থা থেকে তো প্রচুর বই বেরোচ্ছে। হ্যাঁ, বইয়ের সংখ্যা বাড়ছে বলে আপনার মনে হয় কি? হ্যাঁ, শুধু স্রোত প্রকাশনার বই বাড়ছে এমন নয়। এই প্রতি বছর যদি আমি ধরে নিই, স্রোত প্রকাশনা থেকে কখানা বই বেরোচ্ছে, মোটামুটি আমরা প্রতি বছরই প্রায় বিগত 10 বছর যাবৎ 50টার উপরে বই প্রকাশ করি বছরের নানা সময়। তাহলে শুধু স্রোত প্রকাশনা থেকে যদি বছরে 50টা বই বের হয়, তার মানে আরও সমস্ত প্রকাশনা থেকেও তো এমনি করেই বেরোচ্ছে। হ্যাঁ, আমাদের যতটুকু মোটামুটি একটা অনুমান বা যারা পাবলিকেশন করেন তাদের সংখ্যা সম্পর্কে যতটুকু আমি জানি, প্রায় 80টির উপরে এখন রাজ্য থেকে পাবলিকেশন আছে। তাদের বই কম করেও যদি 20টা করে ধরি প্রতি বছর বের হচ্ছে, তাহলেও
100 হাজার 600-র মতো বই প্রকাশ হচ্ছে। প্রকাশ হচ্ছে। তার মানে আমার মনে হয় আপনার কথার উপর ভিত্তি করে বলছি যে লেখকের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে। হ্যাঁ, তা তো নিশ্চয়ই লেখক বেড়েছে বলেই বইয়ের সংখ্যাও বেড়েছে। ঠিক। লেখক যেহেতু অনেক বেশি এখন বাড়ছে বলে মনে হচ্ছে, তাহলে আপনার কি মনে হয় যে লেখকের সঙ্গে পাঠকের সংখ্যাও বেড়েছে? এই জায়গাটায় আমার মানে যতটুকু মানে আমি কাজ করতে গিয়ে বুঝেছি, আসলে আমরা যাদেরকে মানে যাদের লেখা নিয়ে বই করি তাদের অনেকেই বই পড়েন না। তার মধ্যে বিশেষ করে নতুন প্রজন্মের যারা তরুণ লেখকরা লেখালেখিতে আসছেন, তাদের মনে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে আছে যে আমরা লিখছি মানে আমরা পড়ে কী করব। হয়তোবা এগুলো মনের কথাগুলো কোথাও প্রকাশ করছেন না, কিন্তু তাদের মধ্যে এরকম একটা বদ্ধমূল ধারণাই তৈরি হয়ে গেছে যে আমি যখন আমার বইটা প্রকাশ করছি তাহলে আর আমার পড়ে কী হবে। কিন্তু আমরা যখন লেখালেখি শুরু করেছিলাম তখন আমাদের দীর্ঘ লেখক হয়ে ওঠার যে তাড়না ছিল তাতে কিন্তু পাঠ থেকে বিচ্ছিন্ন হয়ে নয়, আমরা আমাদের যারা অগ্রজ কবি সাহিত্যিক আছেন তাদের ঠিক। প্রত্যেকের বই আমরা পড়েছি। প্রত্যেকের বই পড়ে অনেকগুলো বইয়ের নাম আমার এই মুহূর্তে বললেও আমি বলে দিতে পারি, কিন্তু তরুণদেরকে জিজ্ঞেস করলে এই বছর কটা বই বেরোচ্ছে তা তো বলা ওদের দ্বারা সম্ভবই নয়। উল্লেখযোগ্য বইটাও ওনারা হয়তো বা ক্রয়ই করেন না। ঠিক। এই জায়গায় একটি পাঠক কমছেন আমি বলছি না, কিন্তু তরুণ যারা লেখালেখি করতে আসছেন তাদের মধ্যে পাঠের যে প্রয়োজনীয়তা সেই ঝোঁকটা ঠিক। সেইভাবে নেই। আসলে আমার যেটা মনে হয় বড়রাও যারা বড় আমাদের লেখকরা রয়েছেন ওনারাও কিন্তু সবসময় বলে থাকেন লিখতে হলে পড়তে হবে। হ্যাঁ, এই জায়গায় আমাদের নিজেকে অবশ্যই তৈরি করতে হবে। লিখতে হলে পড়তেই হবে, এর কোনো বিকল্প নেই। সেটাই, জানার কোনো শেষ নেই। লিখতে গেলে জানতে হয়, তাই না? জানতে হবে। তরুণ প্রজন্মের যারা লিখছে, এখন যারা লিখছে, এদের হ্যাঁ, লেখার হ্যাঁ। মান নিয়ে আপনি কি বলবেন? সবাই ঠিক যে আমাদের প্রবীণ বা এই সময়ে উল্লেখযোগ্য হয়ে উঠেছেন তা কিন্তু নয়। এদের মধ্যে অনেকেই ভালো লিখছেন, সে দক্ষিণ থেকে উত্তর বা ঊনকোটি থেকে আমরা গোমতী যাই বলি, প্রত্যেকটা জেলায় জেলায় অনেক তরুণরাই লিখছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অনেকেই আছেন, তারা হয়তোবা নিজেকে পূর্বজ বা অগ্রজদের পাঠ করেই লেখালেখি শুরু করেছেন। সেই জায়গায় আমি যদি নাম ধরে ধরে বলি, দক্ষিণে আমরা যে কজনকে বলতে পারি যে তাদের লেখা হয়ে উঠছে, তাদের মধ্যে রূপন মজুমদার একজন, এরকম সঞ্জয় দত্ত, আরও অনেকেই আছেন। ঠিক উত্তর জেলায়ও এরকম মাম্পিচন্দ বা আরও অনেকেই, সম্রাট, এরকম লিখছেন অনেকেই। হ্যাঁ, অনেকেই বলে বা আমরাও বলি যে নতুন প্রজন্মের বইয়ের প্রতি ঝোঁক কমেছে। নতুন প্রজন্ম শুধু ডিজিটাল যে ইবুক রয়েছে সেটার দিকে ওদের ঝোঁক, ওদের আমাদের যে ছাপার অক্ষরে যে বই বেরোয় সেই বই পড়তে চায় না। সেই ব্যাপারে আপনি কি বলবেন যে আপনি মানে অ্যাজ এ প্রকাশক, একজন প্রকাশক হিসেবে ইবুক আর আমাদের ছাপার অক্ষরের যে বইগুলো সেটার মধ্যে যে তফাৎ, আপনার কি মনে হয়? আপনি একজন তো সেই কবে থেকে প্রকাশনা করছেন, লিখছেন, একজন বরিষ্ঠ লেখক হিসেবে বা সোশ্যাল প্রকাশক মিডিয়া তো হিসেবে। আমাদের পাঠের জন্য সুবিধা যেমন দিয়েছে, পাঠের যে গভীরতা সেটা কিন্তু হয়তোবা দিতে পারেনি। এটা প্রয়োজনে আমরা সোশ্যাল মিডিয়া থেকে লেখালেখিগুলো পড়ে আমাদের কাজকর্ম চালিয়ে দিতেই পারি, কিন্তু মননের বিকাশের জন্য আসলে বই একমাত্র হাতিয়ার। বই থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা আমাদের মেধার যে বিকাশ বা মেধায় যে যতটুকু আনন্দ নেওয়া সম্ভব হয় একটি বই থেকে, সেইভাবে হয়তো ডিজিটালি আমরা কোনোভাবেই আমাদের মেধার চর্চায় বিকাশ বা মেধা চর্চার আরও কিছু হওয়া সম্ভব নয় বলে আমি মনে করি। সেই জায়গায় তরুণ প্রজন্ম হয়তোবা ডিজিটালি হোয়াটসঅ্যাপ, ইবুক ইত্যাদিতে মনোনিবেশ করেছে, কিন্তু ধারাবাহিকভাবে পাঠ করতে হলে এখনও বইয়ের বিকল্প
মানে প্রিন্ট মিডিয়ার বিকল্প এখনও সেইভাবে তৈরি হয়েছে বলে আমরা বিশ্বাস করি না, যারা আমরা লেখালেখি করি, পাশাপাশি যারা আমরা বই প্রকাশের সাথে যুক্ত। হ্যাঁ, হতে পারে সেটা বই পাঠকের সংখ্যা তুলনামূলকভাবে আমাদের রাজ্যে যেহেতু 47 লক্ষ মানুষও যদি ধরে নিই আমরা, তার 1%ও আমাদের ত্রিপুরায় পাঠক সংখ্যা নেই। সেই জায়গায় বইয়ের বিক্রি বা পাঠক কম, সেটা আমরা বলতেই পারি। কিন্তু তারপরে আমরা এত এত বই করছি কেন, সে প্রশ্ন চলে আসে। একদম যে বই বিক্রি হচ্ছে না সে জায়গায় আমার কোনো কথা নেই। বই অবশ্যই বিক্রি হয়েছে বলেই আমি আমার প্রকাশনা থেকে 50টি বই করার সংকল্প নেই বা করতে উৎসাহিত হই। কিন্তু আমাদের যে লোকটা বা যে লেখকটা, যে তরুণটা লিখতে আসবে, তাকে যেভাবে তৈরি হওয়া প্রয়োজন বইয়ের মাধ্যমে, সেই জায়গায় কোথাও না কোথাও আমাদের ইলেকট্রনিক মিডিয়া বা ইবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া এগুলো নিশ্চয়ই ক্ষতি করে দিয়েছে। সেই জায়গায় তরুণরা নিজেদেরকে তৈরি করতে হলে অবশ্যই একটি নতুন বই হাতে নিয়ে দেখতেই হবে, যদি নিজেকে তৈরি করে লেখালেখি করতে হয়। ওই একটাই কথা, লিখতে গেলে পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই লিখতে গেলে পড়তে হবে, তার কোনো বিকল্প নেই। আচ্ছা দাদা, আমি একটা কথা আপনার কাছে জানতে চাইবো। আমরা যেটা জানি যে একটা এই যে আমাদের সুস্থ সংস্কৃতি, সেটা সুস্থ একটা সমাজ গঠনে সাহায্য করে। এখন এই সময়ে দাঁড়িয়ে আমরা যুব সমাজের অনেক ধ্বংসাত্মক রূপ আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো বা লেখালেখির বিষয়টা, এটা সে যুব সমাজকে উত্তরণের পথে কতটা সাহায্য করবে এই সাংস্কৃতিক চর্চা? অনেক বছর আগে যখন, মানে বলতেই হচ্ছে নামটা, আমি এনেই বলছি, আমাদের মন্ত্রী অনিল সরকার এবং কবি অনিল সরকার, উনি যোগেন্দ্রনগর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা বলছিলেন। সেই সময় আমি আমার একটা বোনের বাড়িতে ছিলাম, বাজারে যাচ্ছিলাম, কথাগুলো শুনতে শুনতে যাচ্ছিলাম। তিনি বলছিলেন যে একজন ছাত্র বা একজন শিক্ষার্থী যদি সাংস্কৃতিক চর্চা করে তাহলে অঙ্কে আর তার ভয় থাকবে না। প্রথম দিকে কথাটা আমি সেইভাবে নেইনি, কিন্তু কিছুদিন এইভাবে আমি লক্ষ্য করতে করতে সত্যিই উপলব্ধি করেছি, যারা সংস্কৃতির সাথে যুক্ত আছেন তাদেরকে পাঠের জন্য আলাদা আর বলতে হয় না, তাদের মধ্যে একটা পাঠ অভ্যাস অটোমেটিক বা মানে তৈরি হয়ে যায়। সেই জন্য সংস্কৃতির সাথে যারা যুক্ত আছেন বা সংস্কৃতি নিয়ে যে পরিবারগুলো যুক্ত আছেন, তাদের পরিবারে হ্যাঁ হতে পারে এক দুজন ব্যতিক্রম, কিন্তু অধিকাংশই আমার মনে হয় তাদের পরিবার থেকে তাদের ছেলেমেয়েরা অনেক বেশি সুস্থ মানসিকতা নিয়ে বড় হতে পারে। সেই জায়গায় সংস্কৃতি আমাদের অবশ্যই সমাজে প্রয়োজনীয়তা। সেটাই আমারও মনে হয় যে সুস্থ সংস্কৃতি চর্চা একটা সুস্থ পরিবার গঠনে সাহায্য করবে, আর সেই পরিবার একটা সুস্থ দেশ গঠনে, রাজ্য গঠনে সহায়তা হবে। দর্শক বন্ধুরা, আমরা তো দেখছি যে একেবি টিভির সাহিত্য বাসর অনুষ্ঠান আজকে রয়েছেন স্রোত প্রকাশনার কর্ণধার বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক গোবিন্দ ধর। দাদা, আপনিও তো যেহেতু লেখেন, আপনি আপনার লেখা আমরা সকলে পড়েছি, তারপরেও আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনি সেই লেখা কিসের উপর প্রাধান্য দিয়ে লেখেন? হ্যাঁ, নিশ্চয়ই একটা কবিতা পড়বো, কিন্তু আমি যখন লিখি আসলে কি নিয়ে লিখবো আগের থেকে সেইভাবে বুদ্ধিকভাবে নিজেকে তৈরি করে কখনোই লিখতে পারি না। সেটা আমরা জানি, লিখতে পারি না, খেয়ালি হয়, যখন যেটা সামনে আসে সেটা দিয়ে লিখতে ইচ্ছা করে, সেটা নিয়ে আমি সবথেকে নিজেকে প্রাধান্য দেই মানে মুহূর্তকে। এই যখন যেভাবে যে মুহূর্তে আমার যা ধরা পড়ে তাই লিখি। সেটা হতে পারে সমাজের কোনো বিষয়, হতে পারে আমার নিজস্ব বিষয়, হতে পারে প্রেম ভালোবাসা, যাই হোক। সেরকমই একদিন আমি উজ্জয়ন্ত প্রাসাদে গিয়েছিলাম, তখন তার অনুভূতি থেকে একটা কবিতা আমি লিখছিলাম, সেই কবিতাটাই পাঠ করছি। কবিতাটার নাম উজ্জয়ন্ত প্রাসাদ।
হাঁটতে হাঁটতে ইতিহাস লেগে যায় পায়ে, প্রাচীরের ইটের ভেতর কথা বলে জনগণ। রানী, দাসদাসী, কর্তা, ঠাকুরকর্তা সকলের শোলাপাঠ করতে করতে প্রতিটি কুটরের ভেতর কান পাতি শুনি ইতিহাস। রাজার রাজধানী বদল, শত্রুজয়, পরাজয়, ভাইয়ের হিংসার কাছে ভাই রাজপাট তুলে দিয়ে কেমন চলে যেতে পারেন। উজ্জয়ন্তের শরীর সে ইতিহাস বলে দেয়। রাজা কেমন মিলে যান হজম বুঝে, রক্তের দাগ স্রোত হয়ে নামে গুমতির জলে, সেই জলও ফুসে লাল ঢেউয়ে ঢেউয়ে। ধীরে ধীরে সকল রাজার পোশাক আমার শরীরে লেগে আমি রাজা হই। মনে হয় আমি রাজা, রাজার সকল সু আমি গ্রহণ করি, রাজার সকল শুভ সময় নিমিষে আমি দেখি। আর হাঁটতে হাঁটতে সারা প্রাসাদের গুপ্ত গৃহের ভেতর কান্না শুনি অসহায় প্রজার। আমি ফিরে আসি গুপ্তগড় থেকে, রাজার পোশাক খুলে ফেলি, চিৎকার করি, আমি রাজা নয়, আমি রাজা নয়, আমি একজন মানুষ, আমি মানুষ। 500 বছর ধরে ইটে লেগে থাকা গাম থেকে যে ঘ্রাণ নাকে লাগে, আমি সেই মানুষ, আমি ত্রিপুরী। আসলে কবির কথা আমাদের ভাবায়। কবি হিসেবে আমাদের সমাজের জন্য কি বার্তা দেবেন? আসলে এই জায়গায় আমি ঠিক সেইভাবে নিজেকে কবি হিসাবেও ভাবি না। আমি আমার মনের কথা লিখি, ঠিক হেয়ালির জন্য হেয়ালি নয়, সত্যিই সেইভাবে তো নিজেকে এখনও প্রস্তুতি পর্বেই মনে করি, কবিতা লিখি। আসলে কবিরা তো সমাজেরই এক জীব। সমাজ সুস্থ থাকুক, সমাজে যেভাবে অন্ধকার গ্রাস করছে, নেশা ইত্যাদি নানা অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে, সেই সমাজ থেকে বেরিয়ে আমরা একটা আলোকিত সমাজ গড়ে উঠুক, সুস্থ সমাজ গড়ে উঠুক, এটুকুই সবার মতো কবিরাও হয়তো চায়, আমিও চাই, অবশ্যই চাইব সুন্দর হোক পরিবেশ, সুন্দর হোক আমাদের মানুষজন। একেবি টিভির পক্ষ থেকে আমরাও চাইব কবি ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এভাবে কবির কলম চলতে থাকুক। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন সাহিত্য বাসর অনুষ্ঠানে রাজ্যের একজন বিশিষ্ট প্রকাশক, কবি, সাহিত্যিক, স্রোত প্রকাশনার কর্ণধার গোবিন্দ ধর মহোদয় আমাদের স্টুডিওতে আজকে এসেছে সাহিত্য বাসর অনুষ্ঠানে। প্রতিবারের মতো এবারও আমরা ওনার ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভবিষ্যতে উনি আবারও আসবেন আমাদের এখানে, ওনাকে আমরা আবারও এখানে নিয়ে আসব, শুনবো ওনার কথা, ওনার কবিতা, ওনার ভালো লাগার মুহূর্তগুলো। দাদা, আপনাকে অনেক অনেক নমস্কার ধন্যবাদ। আমারও। একেবি টিভি স্টুডিওতে আপনি এসেছেন। এখন ব্যস্ততা আপনাদের বইমেলার জন্যে। 2026-এর এই 44তম বইমেলা আপনাদের সকলের খুব ভালো কাটুক। আমাদের পরবর্তী সংখ্যাগুলো কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। আপনারা অবশ্যই থাকবেন একেবি টিভির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্যে ধন্যবাদ।